সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা এই অধ্যায়ের 13.2 গুণোত্তর ধারার অংশের সমাধান করতে যাচ্ছি। গত পর্বে আমরা এই অধ্যায়ের 13.1 অর্থাৎ সমান্তর ধারা শেষ করেছি। আজ আমরা গুণোত্তর ধারা করতে যাচ্ছি। তো এই গুণোত্তর ধারা করার পূর্বে আমাদের জানতে হবে গুণোত্তর ধারার সূত্রগুলো। আমরা যখন সমান্তর ধারা করেছিলাম তখন কিন্তু সমান্তর ধারার সূত্রগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো এইখানে আমরা প্রথমে গুণোত্তর ধারার সূত্রগুলো জেনে নেব। 13.2 গুণোত্তর ধারা। তো এইখানে আমাদের সমান্তর ধারার মতোই প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রথম পদ সমান এ, অর্থাৎ সমান্তর ধারায় কিন্তু আমাদের প্রথম পদ এ ছিল, এইখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ এ প্রয়োজন পড়ে। ওকে, প্রথম পদ আমরা এ নিয়ে নিয়েছি। এখন সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় যে মানটি লাগে সেটা হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ বিয়োগফল, পার্থক্য, দুইটি সংখ্যার দুইটি পদের পার্থক্য আমাদের প্রয়োজন পড়ে। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু অন্তর না, যেহেতু এটা গুণোত্তর ধারা, গুণের ক্ষেত্রে আমাদের অনুপাত অর্থাৎ ভাগফল প্রয়োজন পড়ে। তো এইখানে আমরা লিখব সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ইকুয়াল হবে আমাদের আর। তো খেয়াল করো, এখানে প্রথম পদের সংকেত হচ্ছে এ আর সাধারণ অনুপাত এর সংকেত হবে আমাদের, অর্থাৎ চলক হবে আমাদের আর। তো এই দুটো আমরা নিয়ে নিলাম। এখানে কিন্তু n-তম পদ অর্থাৎ হচ্ছে শেষ পদ, n-তম পদ হচ্ছে কি শেষ পদ। আর n-তম পদের সূত্র আমাদের আছে n-তম পদ ইকুয়াল, তো n-তম পদের সূত্রটি এখানে কি a r টু দি পাওয়ার n-1। খেয়াল করো, এইখানে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। a r টু দি পাওয়ার n-1 হচ্ছে আমাদের n-তম পদের সূত্র। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে n পদের সমষ্টি সূত্র। n পদের সমষ্টি অর্থাৎ Sn সমান Sn, n সংখ্যক পদের সমষ্টি। Sn অর্থ হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি কি হবে আমাদের a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। খেয়াল করো, Sn অর্থাৎ হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। Sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি a r টু দি পাওয়ার n-1 বাই r-1। এই সূত্রটি বসবে যখন r ইজ গ্রেটার দেন কত হবে 1, অর্থাৎ এইখানে যে আমরা সাধারণ এই যে অঙ্কের ক্ষেত্রে যে অঙ্কের ক্ষেত্রে আমাদের সমষ্টি মান চাইবে, ওই অঙ্কে যদি আমাদের r এর মান 1 এর সাথে বড় হয়, r হচ্ছে কি আমাদের সাধারণ অনুপাত, r এর মান যদি 1 এর সাথে বড় হয় তখন আমাদের এই সূত্রটি পড়বে। কিন্তু r এর মান কিন্তু আমাদের 1 এর সাথে ছোটও হতে পারে, তখন কোন সূত্রটি পড়বে? এখন দেখো, Sn এর আরেকটি সূত্র অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির আরেকটি সূত্র হচ্ছে আমাদের a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। খেয়াল করো, এই সূত্রটি বসবে আমাদের যখন r এর মান 1 এর সাথে ছোট হবে। খেয়াল করো, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র আমরা দুইভাবে লিখি। একটি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। এই সূত্রটি বসবে শুধুমাত্র তখন যখন r এর মান আমাদের 1 এর সাথে বড় হবে। কিন্তু r এর মান যদি 1 এর সাথে ছোট হয় তখন কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমরা এই অধ্যায়ের 5 নং সমষ্টিটি দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 5 এখানে দেওয়া আছে
64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট। তো এরকম একটা ধারা দেওয়া আছে, এটার আমাদের অষ্টম পদ নির্ণয় করতে হবে। তো এই ধারাটির আমাদের অষ্টম পদ নির্ণয় করব আমরা। অষ্টম পদ কত, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমরা যে এর পূর্বে 13.1 ধারা করেছিলাম, সেই ধারায় যে সংখ্যাগুলো দেওয়া থাকতো, তো একটি সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা আমাদের মাইনাস করলে এবং তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা মাইনাস করলে চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা মানে পূর্ববর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা মাইনাস করলে আমাদের কিন্তু প্রত্যেকবার বিয়োগফল সমান হতো। কিন্তু এই অঙ্কে খেয়াল করো, আমাদের মাইনাস করলে কিন্তু সমান হচ্ছে না। যেমন 32 থেকে 64 মাইনাস করলে হচ্ছে আমাদের 32, কিন্তু 16 থেকে 32 মাইনাস করলে কিন্তু 32 হচ্ছে না। তো এটা বিয়োগ করে মিলতেছে না। তো যে ধারা আমাদের বিয়োগ করে মিল হবে সেটা হচ্ছে সমান্তর ধারা, আর যেটা আমাদের ভাগ করে মিল হবে তো সেটাই কিন্তু আমাদের গুণোত্তর ধারা। এখানে কিন্তু ধারার ক্ষেত্রে উল্লেখ করা থাকবে না যে তোমার এটা গুণোত্তর ধারা সূত্র প্রয়োগ করো, এটা সমান্তর ধারা সূত্র প্রয়োগ করো। তোমার কিন্তু অঙ্ক দেখে বুঝে নিতে হবে। কীভাবে বুঝবে? যদি কোনো ধারার প্রত্যেকটি পদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল সমান হয় তাহলে সেটা আমাদের সমান্তর ধারা, এবং যদি প্রত্যেকটি পদের পার্থক্য আমাদের ভাগফল যদি সমান হয় সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তো যেখানে ধারা দেওয়া থাকবে সেখানে ধারার নাম উল্লেখ থাকবে না, কিন্তু যেটাতে ধারা দেওয়া না থাকবে সেটাতে উল্লেখ করা থাকবে সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা। তো এটা ধারা দেওয়া আছে তার জন্য কিন্তু উল্লেখ করা নেই। এখানে বলা আছে এই ধারাটির আমাদের অষ্টম পদ নির্ণয় করো। তো আমাদের প্রথমে যেটা প্রয়োজন, প্রথম পদ এর সমান কত ছিল আমাদের? 64। খেয়াল করো, প্রথম পদ কিন্তু আমাদের সমান 64 পেয়েছি। এখন সমান গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কি লাগবে? সাধারণ অনুপাত আর সমান। এখন সাধারণ অন্তর আমরা বের করছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর এখানে সাধারণ অনুপাত বের করতে হবে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের কত? 32 বাই হচ্ছে 64। তো এইখানে 32 দ্বারা 64কে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 2 বার যাচ্ছে, আর উপরে হচ্ছে আমাদের 1 সমান হচ্ছে কত? আর। এখন খেয়াল করো, এইখানে কিন্তু এর মান পেয়েছি 64 এবং আর এর মান পেয়েছি আমরা কত? হাফ। আর এর মান আমরা হাফ পেয়েছি। তো এখন আমরা নির্ণয় করব অষ্টম পদ তার মানে হচ্ছে করে 8তম পদ। 8তম পদের সূত্র হচ্ছে nতম পদ। তো লিখব আমরা জানি nতম পদ সমান কি? nতম পদের সূত্রটি কি লিখেছিলাম আমরা? r⁴n-1। সুতরাং কিন্তু চেয়েছে আমাদের 8তম পদ। তো nতম পদের পরিবর্তে আমরা 8তম পদ লিখলাম, অর্থাৎ n কিন্তু 8 কিন্তু n এর পরিবর্তে আমাদের লিখতে হবে। তো এখন এর মান ছিল আমাদের 64 লিখলাম, আর এর মান ছিল কত? হাফ। তো আর এর মান লিখলাম আমরা হাফ। তো এইখানে n এর মান কত আমাদের? 8 - 1 ইকুয়াল, তো 64 আমাদের ঠিক থাকলো। এখানে আমাদের হাফও আমাদের ঠিক থাকতেছে। এটার মান হচ্ছে আমাদের 7, অর্থাৎ 8 থেকে 1 মাইনাস করে আমরা পাচ্ছি 7। ওকে, এখন 64 ইন্টু এইখানে খেয়াল করো, এই পাওয়ার কিন্তু আমাদের 1 এবং 2 উভয়ের সাথেই আছে। তোমরা 1কে যদি পাওয়ার 7 করি তো আমাদের 1 আছে 7টা 1 গুণ করলে কিন্তু আমাদের 1ই হয়। এখন 2কে পাওয়ার 7 করলে কি হচ্ছে আমাদের? 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ হচ্ছে আমাদের 128, অর্থাৎ 128। খেয়াল করো, তো 64 দ্বারা 128কে কাটলে আমাদের 2 বার যায়, সমান হচ্ছে কত? হাফ। অর্থাৎ অষ্টমতম পদ, এই ধারার অষ্টমতম পদ হচ্ছে আমাদের হাফ। যেমন আমি বলছি, প্রথমে আছে কত? 64, দেন এর হাফ হচ্ছে কত? 32, এর হাফ 60, অর্থাৎ এর হাফ হচ্ছে কত? 8। তো এর পরবর্তী সংখ্যাটি হবে আমাদের কত? 4। এভাবে তারপর হবে 2, তারপর 1, তারপর হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ 8 নম্বর সংখ্যাটি আমাদের হাফ হবে। তো এখানে কয়টি সংখ্যা আছে?
1 2 3 4 চারটি সংখ্যা, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি 4, ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে 2, সপ্তম সংখ্যাটি হচ্ছে 1 এবং 1-এর হাফ হচ্ছে আমাদের হাফ। এটাই হচ্ছে আমাদের অষ্টমতম পদ। তো আমাদের এটাই কিন্তু অ্যান্সার। খুবই সহজ, আমরা সূত্র জানতে পারলে তো আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন পরবর্তী 6 নং সমস্যাটা আমরা দেখে নেব। 3 + 9 + 27, 3 + 9 + 27 + ... তো এই সংখ্যাটির 14 সংখ্যক পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধারাটির 14 সংখ্যক পদের সমষ্টি খেয়াল করো। 9 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হচ্ছে কত 6, এবং 27 থেকে 9 মাইনাস করলে কিন্তু আমাদের 6 হচ্ছে না, তার মানে এটা বিয়োগ করে মিলতেছে না। তো এইখানে আমাদের ভাগ করে মিলে কী হবে, 9কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, তো 27কে আবার 9 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু 3 হয়। তো এইখানে প্রত্যেকটি পদের পূর্ববর্তী পদের সাথে ভাগফল আমাদের সেম মিলে যাচ্ছে। তো এটি অবশ্যই তাহলে কি দ্বারা, গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর, এইখানে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করব সব গুণোত্তর ধারা অনুযায়ী আমরা সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি প্রথম পদ এর সমান আছে কত আমাদের 3, ওকে। দেন সাধারণ অনুপাত, আর ইকুয়াল হবে আমাদের 9/3। তো এখানে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 9/3, অর্থাৎ দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ। তো এবার 3 দ্বারা 9কে ভাগ করলে হচ্ছে আমাদের 3। এর মান পেয়েছি 3 এবং আর এর মান কিন্তু আমরা 3 পেয়েছি। তো এইখানে আমাদের নির্ণয় করতে হবে কি 14 পদের সমষ্টি। তো আমরা জানি SN, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল। তো n সংখ্যক পদের সমষ্টি কিন্তু আমরা দুইটি দেখেছিলাম, একটা হচ্ছে যখন r এর মান বড় হবে তখন এক সূত্র, এবং r এর মান যদি 1 এর সাথে ছোট হয় তখন আরেক সূত্র। তো এইখানে r এর মান কিন্তু আছে কি 3, এটা কি আমাদের 1 এর সাথে বড়, অর্থাৎ আমাদের প্রথম সূত্রটি প্রয়োগ করতে হবে। তো এখানে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে আমাদের, a × r⁴ n - 1/r-1। তো এই সূত্রটি এখানে কিন্তু r এর মান 1 এর সাথে বড় আছে বিধায় এই সূত্র, কিন্তু r এর মান যদি 1 এর সাথে ছোট থাকতো, ঠিক আছে, তবে আমাদের কিন্তু দ্বিতীয় সূত্রটি আমাদের প্রয়োগ করতে হতো। তো এইখানে আমরা মান বসিয়ে দেব। তো এর মান ছিল আমাদের কত 3, r এর মান ছিল আমাদের 3। তো n এর মান কত, n এর মান কিন্তু আমাদের কি পেয়েছি আমরা 14, অর্থাৎ 14 সংখ্যক পদের সমষ্টি। n কিন্তু হচ্ছে আমাদের শেষ পদ। তো শেষ পদে এখানে 14 পদ, তো 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। n এর মান আমাদের 14 - 1 বাই r এর মান 3 - 1, ওকে। দেন এখন এইখানে খেয়াল করো 3 ইন্টু, তো এইখানে 3 আছে কতগুলো আমাদের 14টা 3, তো 14টা 3 গুণ করলে আমাদের অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো সেটা আমরা চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি। তো আমরা 14 3 টু দি পাওয়ার কত লিখতে পারি, 3 টু দি পাওয়ার 14কে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে অনেক বড় সংখ্যা হবে। সেই সংখ্যা থেকে আমাদের 1 মাইনাস করে 3 দ্বারা গুণ করতে হবে, গুণ করে এর নিচে যে সংখ্যা থাকবে ওইটা দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা যদি ওই গুণটা না করি তবে আমাদের কোনো প্রবলেম নাই। তো এখানে আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 14 মাইনাস কি 1, এটা ঠিক থাকবে, ঠিক রাখলাম আমরা, এত বড় সংখ্যা লেখার প্রয়োজন নাই। তো 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি তো সেখানে হচ্ছে আমাদের 2। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, ভগ্নাংশটুকু আমরা সেপারেশন করতে পারি। কীভাবে, সমান লিখতে পারি আমরা 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 14 - 1। খেয়াল করো এই অংশ যদি আমরা গুণ করি তো গুণ করলে কার সাথে গুণ হয়, অবশ্যই লবের সাথে গুণ হয়, তার মানে হচ্ছে এই অংশের মান রাখানো আমাদের এটাই, শুধু আমরা এই অংশটুকু গুণ আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। তো এইখানে 3 টু দি পাওয়ার 14 করলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে না, কিন্তু এটা আমরা এটাও রাখতে পারি, কারণ এইটা এই কারণেই করলাম না, এখানে অনেক বেশ বড় একটা
ডিজিট আসবে, যে ডিজিটটা আমাদের লেখার প্রয়োজন নেই। তো এই পর্যন্ত আমরা অ্যান্সার করব। আশা করি আমরা এই সমস্যাটা ভালোভাবে বুঝতে পারছি। পরবর্তী 7 নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। এইখানে দেওয়া আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট। তো এই ধারাটির কোন পদ হাফ? মানে এইভাবে দেখো 128 দেন 64 দেন 32 দেন কি হবে 16, তারপর হবে 8, তারপর হবে কত 4, তারপর আসবে কি 2, তারপর আসবে 1, দেন তারপর আসবে তোমার হাফ। তো এই হাফ কত নাম্বারে গিয়ে আসবে? যেমন 32 আমাদের কত নাম্বার? 3 নাম্বার। এরকমভাবে হাফটা আমাদের কত নাম্বার আসবে সেটাই আমাদের জিজ্ঞেস করছে। তো এইখানে এই ধারাটি শুরু হয়েছে আমাদের 128 থেকে, তো শেষ হয়েছে কোথায় গিয়ে? হাফে গিয়ে। হাফ পর্যন্ত আমাদের লিখতে বলা হয়েছে হাফ কত নং সংখ্যা। তো হাফ কিন্তু আমাদের এই ধারাটি কি পদ? শেষ পদ। আর শেষ পদ হচ্ছে আমাদের n-তম পদ, অর্থাৎ এই অঙ্কে আমাদের n-তম পদের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা প্রথমে কি করে নেব? প্রথম পদ নিয়ে নিচ্ছি। তো ধারাটির প্রথম পদ হচ্ছে কি আমাদের প্রথম পদ এ সমান কত ছিল আমাদের? 128। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, অর্থাৎ এর মান। এখন তারপর আমরা কি করব? সাধারণ অনুপাত, যেহেতু আমাদের এটা বিয়োগ করে মিলে না, এটা আমাদের ভাগ করে ম্যাচ করে, তার জন্য আমাদের সাধারণ অনুপাত অর্থাৎ গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর সমান। তো সাধারণ অনুপাত আর এর মানটি আমাদের কত হবে? আর এর মান হবে দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ কত? 64 বাই হচ্ছে 128। তো খেয়াল করো, সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, আর সাধারণ অন্তর বের করার নিয়ম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটা এখানে গুণোত্তর দ্বারা বিধায় আমাদের ভাগ করে নিতে হয়। তো এখন খেয়াল করো, তো 64 128কে ভাগ করলে হচ্ছে আমাদের 2, এইখানে দেখছে আমাদের 1 সমান হচ্ছে আমাদের 1/2। তো এখানে এর মান আমরা পেয়েছি কত? 128, এবং কি আর এর মান পেয়েছি আমরা কত? হাফ। তো এই মানটা পাওয়ার পর এখন আমরা কি করব? এখানে শেষ পদটা দেয়া আছে কি আমাদের? হাফ, অর্থাৎ কোন পদ হাফ? এই হাফ কিন্তু আমাদের শেষ পদ না, আমাদের প্রশ্নে যে বলা হয়েছে এইভাবে লিখতে লিখতে এক সময় আমরা হাফ পেয়ে যাব। যেমন কত? 128 দেন হচ্ছে 64, তারপর হচ্ছে 32, তারপর হবে 32 এর অর্ধেক হচ্ছে 16 এর অর্ধেক হচ্ছে 8 এর অর্ধেক হবে কত? 4 এর অর্ধেক হবে কত? 2 এর অর্ধেক হবে 1 এর অর্ধেক হবে হাফ। এই হাফ আমাদের কত নং সংখ্যা, মানে কত নাম্বারে গিয়ে হাফ হবে সেটাই আমাদের প্রশ্ন করা হয়েছে। তার মানে এই অঙ্কের শেষ পদ হচ্ছে আমাদের হাফ। তো এখানে n-তম পদ কি আমাদের? শেষ পদ। n-তম পদ ইকুয়াল হচ্ছে কত আমাদের? হাফ। শেষ পদ কিন্তু হাফ, এই হাফ না কিন্তু, এই যে প্রশ্নের হাফ। তো এখন n-তম পদের সূত্র কি? a r⁻n-1 ইকুয়াল হচ্ছে 1/2। ওকে, এখন আর এর মান বসাবো। এর মান কত ছিল আমাদের? 128 ইন্টু আর এর মান ছিল আমাদের কত? হাফ টু দি পাওয়ার কত? n-1 ইকুয়াল এইখানে হাফ। এখন 128 এটা কিন্তু এই অংশের সাথে গুণ আকারে ছিল, তো এই পাশে আসলে কি হবে? ভাগ আকারে চলে আসবে। তো আমরা কি রাখবো এই পাশে? হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল এইখানে 1 বাই কি ছিল আমাদের? 2 ছিল। তো এইখানে 128 কিন্তু ভাগ হয়ে নিচে চলে আসলো 128। ওকে, এখন হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল, এখন খেয়াল করো এইখানে একটা 2 আছে এবং 128। তো 128 কিন্তু আমরা ভাঙে লসাগু আকারে কি হচ্ছে দেখাচ্ছি আমি। যেমন
128, এটাকে 2 দ্বারা যাচ্ছে 64, 2 দ্বারা যাচ্ছে 32, 2 দ্বারা যাচ্ছে 16, 2 দ্বারা যাচ্ছে 8, 2 দ্বারা 4, 2 দ্বারা হচ্ছে 2 এবং খেয়াল করো 128 একে যদি ভাঙি তাহলে 2 পাচ্ছি 1 2 3 4 5 6 7, তো 7টা 2 পাচ্ছি আমরা 128 কে ভাঙলে। তো আমরা উপরে 1 লিখবো, নিচে লিখবো কি 2। খেয়াল করো এইখানে হচ্ছে 7টা 2 আর এইখানে একটা, তো টোটাল হচ্ছে আমাদের 8টা 2, তো আমরা কি লিখে দেবো পাওয়ার 8। তো এখন এই উভয় পক্ষে আমাদের কিন্তু বেজ ম্যাচ করে গেছে, তো বেজ ম্যাচ করে বেজ ভ্যানিশ, যদি পাওয়ার ম্যাচ করতাম আমরা পাওয়ার ভ্যানিশ করতাম। তো হাফ এবং হাফ ভ্যানিশ হয়ে গেল, কি থাকছে n-1 ইকুয়াল হচ্ছে 8। এটা কিন্তু করে দেখানোর প্রয়োজন, এটা তোমাদের বোঝানোর জন্য আমি করলাম, যে এটা ভাঙিয়ে দেখালাম যে এর মধ্যে 2 কটা আছে। তো এখন দেখো উপর পাশে হাফ হাফ চলে যায়, তো এই পাশে থাকে 1 - 8 ইকুয়াল, এখানে থাকলো আমাদের 8। এখন বা n ইকুয়াল 8, 1 এর পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে আসলো, সুতরাং n সমান 8 + 1 ইকুয়াল হচ্ছে 9। তো খেয়াল করো আমাদের হাফ হবে 9 নম্বর পদ। তো এই ধারাটি এইভাবে যদি আমরা করতে থাকি, তো 9 নং সংখ্যায় গিয়ে আমরা কি পাবো, হাফ পাবো। তো এটাই আমাদের চাওয়া হয়েছিল। এখন আমরা পরবর্তী 8 নং সমস্যাটি দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন 8 নং সমস্যা আমাদের বলা হয়েছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ হচ্ছে 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন এইখানে ধারা দেয়া নেই বিধায় কিন্তু আমাদের বলা হয়েছে এটা গুণোত্তর ধারা, কারণ হচ্ছে এখানে পাশাপাশি 3টা পদ যদি দেওয়া না থাকে, তো আমাদের কিন্তু মানে পাশাপাশি মানে পরবর্তী 3টা পদ আমাদের দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো এটা গুণোত্তর নাকি সমান্তর, যেহেতু সেটা দেওয়া নেই তার জন্য ওরা বলে দিয়েছে এটা একটা গুণোত্তর ধারা। তো ধারাটির ক্ষেত্রে প্রথমে আমরা মান ধরে নিতে হবে, চলক ধরে নিতে হবে, এখানে যেহেতু ধারাটি দেওয়া নেই। তো আমরা কি লিখবো 8 নম্বর, মনে করি প্রথম পদ সমান হচ্ছে a, দেন সাধারণ অন্তর অনুপাত সাধারণ সমান হচ্ছে r। তো দুটো মান আমরা ধরে নিয়েছি চলক হিসেবে। তো এখন এখানে দেয়া আছে এখানে পঞ্চম পদ দেয়া আছে কি আমাদের 2√3/9 বা খেয়াল করো পঞ্চম পদ অর্থাৎ n-তম পদের সূত্র এখানে প্রয়োগ হয়েছে। তো এখানে n এর পরিবর্তে পঞ্চম দিয়ে দিয়েছে, তো আমরা কি লিখবো n-তম পদের সূত্র কি লিখি আমরা a r⁴n-1। তো সেম এটা তাই হবে a r⁴ পঞ্চম মানে 5 - 1 ইকুয়াল ছিল আমাদের 2√3/9। সুতরাং a r⁴ 5 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের কত 4 সমান হচ্ছে কি 2√3/9। ওকে, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। এখন আবার আমরা কি করব, আবার আমরা লিখব দশম পদ। এখানে দশম পদের মান দেয়া আছে, দশম পদ ইকুয়াল দেয়া আছে কি আমাদের 8√2/81 8√2/81। এখন
এর সূত্র প্রয়োগ করি a to the power 10 minus 1 ইকুয়াল হচ্ছে কত 8√2/81। তো এখন খেয়াল করো, সুতরাং a r to the power 10 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 9 ইকুয়াল হচ্ছে 8√2/81। এটা সমীকরণ নম্বর আমাদের 2। এখন দেখো দুইটি সমীকরণ আমরা পেয়েছি। এখন এই সমীকরণে আমাদের কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যখন সমীকরণ পেতাম সেগুলো থাকতো যোগ সম্পর্ক, তাই আমরা কি করতাম? বিয়োগ করে মান বের করতাম। কিন্তু এইখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়োগ করলে মান বের হবে না, এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা লিখব 2 নং ভাগ হচ্ছে আমাদের 1 নং, অর্থাৎ 2 নং সমীকরণটি আমাদের বড়, তাই 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তো ভাগ আমরা করব ইকুয়াল এত। তো আমরা কিন্তু 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, তো আমাদের উপরের অংশে আমাদের 2 নং সমীকরণটি আসবে। 2 নং সমীকরণ ছিল a r to the power 9, দেন বাই হচ্ছে a r to the power 4, এটা কিন্তু 1 নং। 2 নংকে 1 নং দ্বারা আমরা ভাগ করলাম। তো a r to the power 9 এটা কিন্তু উপরের অংশ, অর্থাৎ উপরে আমাদের এই অংশের মান হচ্ছে 8√2/81, আর এই অংশের মান হচ্ছে কি আমাদের 2√3/9। খেয়াল করো a এবং a কাটা যায়। তো এখন ভাগের ক্ষেত্রে পাওয়ার কিন্তু আমাদের মাইনাস করতে হয়। r to the power 9কে r to the power 4 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের r to the power 5 ইকুয়াল। এইখানে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগতালি কী করতে হয়? প্রথম অংশ আমাদের ঠিক থাকে 8√2/81, এটা গুণ হয়ে অংশটির মধ্যে পরিবর্তন হবে, অর্থাৎ কি এইখানে 9 আসবে, এইখানে হবে আমাদের 2√3, 9 বার যাচ্ছে। তো 2 8কে ভাগ করলে 4 হচ্ছে। r to the power 5 ইকুয়াল, এইখানে থাকলো আমাদের কত 4√2/9√3। এখন 4 এবং 9কে আমরা ভাঙব। খেয়াল করো এখানে r to the power 5 ঠিক থাকলো ইকুয়াল। তো এইখানে যদি আমরা 4কে ভাঙি, তো 4কে ভাঙলে আমরা 2 পাই কয়টা? 2টা। তো একটা 2 এর মধ্যে আমাদের √2 থাকে কিন্তু 2টা করে, তাহলে 2টা 2 এর মধ্যে 4টা √2, আর এই একটা √2, টোটাল √2 হচ্ছে আমাদের 5টা। তো √2 আমাদের 5টা। এখন 9 এর মধ্যে 3 আছে আমাদের 2টা 3কে আমরা যদি ক্যালকুলেশন করে সেখানে আমাদের √3 পাবো আমরা 2টা করে। তো টোটাল 9 এর মধ্যে √3 আছে 4টা, এই একটা হচ্ছে 5টা √3। তো এখন যেহেতু 2টার সংখ্যা আমাদের 5টা করে আছে, তো আমরা একেবারে 5 দিয়ে দিলাম। সুতরাং উভয় পাশে পাওয়ার আমাদের ম্যাচ করে গেছে, আর ইকুয়াল হচ্ছে আমাদের √2/√3। তো এখন 5 কিন্তু চলে গেল, তো কি থাকলো? আর এর মান √2/√3, অর্থাৎ আমরা সাধারণ অনুপাতের মান পেয়ে গেছি। তো এখন আমরা আর এর মান পেয়েছি কত? √2/√3। তো এখন আমরা আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো লিখব আমরা আর ইকুয়াল কত ছিল? √2/√3 1a বসিয়ে। তো 1 নং সমীকরণটি আমরা লিখছি কত? a r to the power 4 ইকুয়াল হচ্ছে 2√3/9। তো এখন আমরা আর এর মান বসাবো। আর এর মান ছিল আমাদের √2/√3 to the power 4 ইকুয়াল হচ্ছে 2√3/9। এখন এ থাকলো, এইখানে পাওয়ার করলে কত হচ্ছে? √2 আমাদের 4টা, অর্থাৎ 4, √3 হচ্ছে 4টা, অর্থাৎ হচ্ছে 9 ইকুয়াল ছিল আমাদের 2√3/9। এখন খেয়াল করো 4/9 এই অংশ কিন্তু আমাদের এর সাথে গুণ সম্পর্ক ছিল, তো এটি পাশে আসলে আমাদের ভাগ হয়ে আসবে। তো কি বলছিলাম আমরা? এই পাশে ছিল 2√3/9। কোনো ভগ্নাংশ যদি ভাগ আকারে এই পাশে পক্ষান্তর করতে হয়, তো সেটা কিন্তু ভাগের পরিবর্তে কি লিখতে হয়?
গুণ করে এই ভগ্নাংশটি আমাদের পরিবর্তন হয়ে আসে। তো 9/4, তো 9 9 কাটা, 2 দ্বারা 4কে 2 হয়। সুতরাং এর মান আমরা পেলাম কত, √3/2। এখন খেয়াল করো, আমরা এ অর্থাৎ প্রথম পদের মান কিন্তু পেয়ে গেছি। তো আর এর মান পেয়েছি আমরা √2/√3 এবং কি এর মান পেলাম √3/2। এখন আমরা তৃতীয় পদ অবশ্যই নির্ণয় করতে পারবো। লিখব আমরা, সুতরাং তৃতীয় পদ ইকুয়াল, তো তৃতীয় পদের সূত্রটি কি হবে, ar⁻3 - 1। এখন এর মান ছিল আমাদের, এর মান কিন্তু আমরা পেয়েছি কত, √3/2। আর এর মান পেয়েছি কত, আমরা আর মান পেয়েছি √2/√3। এইখানে মাইনাস করলে হচ্ছে আমাদের 2, 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়। তো এখানে যা ছিল লিখবো আমরা 3/2 ইন্টু, খেয়াল করো এইখানে, এইখানে √3, আর এর মান হচ্ছে √2/√3। তো এইখানে খেয়াল করো স্কোয়ার কিন্তু আমাদের দুইটার উপরে আছে। তো আমরা যদি এই অংশকে স্কোয়ার করি, √2 আছে কয়টা আমাদের, দুইটা। তো দুইটা √2 গুণ করলে হচ্ছে আমাদের কিন্তু একটা পূর্ণ 2, ঠিক আছে। তো কারণ একটা 2 এর মধ্যে আমরা দুইটা √2 পাই। তো দুইটা √2 গুণ করলে আমাদের একটা পূর্ণ 2 হয়। তো এখন এইখানেও কিন্তু আমাদের একটা 3 লেখা যায়, কিন্তু আমরা 3 একটা না লিখে √3 দুইটা লিখবো, স্কোয়ার আছে দুইবার লিখবো, কারণ এই অংশের সাথে আমরা কাটাকাটি করব। তো এখন যে √3 ইন্টু √3 উপর স্কোয়ার মানে কিন্তু √3 আমাদের দুইটা আছে, তো আমরা দুইবার লিখলাম। তো √3 কাটা, এই 2 দ্বারা 2কে কাটা। তো এখন আমাদের লব কি থাকছে, আমাদের 1/√3। তো এটাই কিন্তু আমাদের এই ধারাটির তৃতীয় পদ। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা অবশ্যই সূত্রগুলো প্র্যাকটিস করে পরে আমরা অঙ্কগুলো করব। তো আজকের পর্ব আমি এ পর্যন্তই শেষ করছি। আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের জন্য, এবং কি বেশি বেশি অনুসরণ করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।